হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকে ক্লাসের মধ্যে যে চ্যাপ্টারটা থেকে ডিসকাস করব সেই চ্যাপ্টারটা হলো জুডিশিয়ারি, ভারতের বিচার ব্যবস্থা। ভারতের যে বিচার ব্যবস্থার মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত, অধস্তন আদালত এগুলি রয়েছে। তো আজকে ক্লাসের মধ্যে মেইনলি যেটা ডিসকাস করব যেই পার্টটা সেটা হলো ভারতীয় সুপ্রিম কোর্ট। যে হাইকোর্ট, জেলা আদালত আর অধস্তন আদালতের সেপারেট ক্লাস রয়েছে। তো আজকে ক্লাসের মধ্যে মেনলি ডিসকাস করবো ভারতীয় সুপ্রিম কোর্ট নিয়ে। ওকে, তো প্রথমেই রয়েছে দেখো, সাধারণত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দ্বৈত বিচার ব্যবস্থা লক্ষ্য করা যায়, কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো হওয়া সত্ত্বেও দ্বৈত বিচার ব্যবস্থার পরিবর্তে এখানে অখণ্ড বিচার ব্যবস্থা রয়েছে, যার শীর্ষে রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। যে সাধারণত যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকে তাহলে সেখানে দ্বৈত বিচার ব্যবস্থা লক্ষ্য করা যায়। যেরকম ধরো রাজ্য কেন্দ্রে উভয়, মানে রাজ্য ও কেন্দ্র মিলে কি করা হয়, যে কোনো একটা ব্যবস্থা চালায়, কোনো একটা শাসন কার্য চালায়, তো এটাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলা হয়। তো এরকম যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকে সেখানে দ্বৈত বিচার লক্ষ্য করা যায়, কিন্তু আমাদের ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হওয়ার সত্ত্বেও সেখানে কোনো ধরনের দ্বৈত বিচার ব্যবস্থা দেখা যায় না। উল্টা দ্বৈত বিচার ব্যবস্থার পরিবর্তে এখানে অখণ্ড বিচার ব্যবস্থা রয়েছে। কীরকম অখণ্ড বিচার ব্যবস্থা রয়েছে? আর তার শীর্ষে রয়েছে, একদম সবচেয়ে উপরে রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আর সেই ভারতীয় সুপ্রিম কোর্টের ডিটেলস ক্লাসই আজকের মধ্যে আমি করাবো, এবং কনসেপ্ট ক্লাসের শেষে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। ওকে, দেখো এখানে রয়েছে, একদম প্রথমে রয়েছে কি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পরে রয়েছে হাইকোর্ট, তারপর রয়েছে জেলা আদালত, তারপর অধস্তন আদালত। তো ভারতীয় বিচার ব্যবস্থা সবচেয়ে উপরে রয়েছে সুপ্রিম কোর্ট, তারপর রয়েছে হাইকোর্ট, তারপর হাইকোর্টের নিচে রয়েছে জেলা আদালত এবং অধস্তন আদালত। তো সবচেয়ে উপরে সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট, আর হাইকোর্টের নিচে রয়েছে জেলা আদালত এবং অধস্তন আদালত। ওকে, তো এখন আমি স্টার্ট করছি মেইনলি সুপ্রিম কোর্ট। তো দ্য সুপ্রিম কোর্ট, ভারতীয় সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে কাজ করে। যে ভারতে যে সুপ্রিম কোর্টটা রয়েছে সেটা যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে কাজ করে, যে কেন্দ্রের জন্য রাজ্যের জন্য, মানে যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবেই কাজ করে। সংবিধানে পঞ্চম খণ্ডের চতুর্থ অধ্যায়, তো সংবিধানে যে পঞ্চম খণ্ড অর্থাৎ যে পার্ট ফাইভের চতুর্থ অধ্যায় 124 থেকে 147 নং ধারায় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওকে, তো ভারতের সংবিধানের মধ্যে কিছু অংশ রয়েছে, ক্লাসগুলি করিয়েছি। যে এই যে অংশগুলি রয়েছে, এই অংশগুলির মধ্যে পঞ্চম অংশের চতুর্থ অধ্যায় 124 থেকে 147 নং যে আর্টিকেলগুলো রয়েছে, ধারাগুলো রয়েছে, সেখানের মধ্যে সুপ্রিম কোর্ট কিভাবে গঠন করা হয়েছে, তার কি কি ক্ষমতা রয়েছে, তার কি কি কার্যাবলী রয়েছে, সেগুলো একদম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী কোথায় আলোচনা করা হয়েছে? সংবিধানের পঞ্চম খণ্ডের চতুর্থ অধ্যায় 124 থেকে 147 নং ধারাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বা এরকমও আসতে পারে যে সংবিধানের পঞ্চম খণ্ডের চতুর্থ অধ্যায়ে 124 থেকে 147 নং ধারায় কি আলোচনা করা হয়েছে, যে সুপ্রিম কোর্টের গঠন, তার ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। 124(1) নং ধারা অনুসারে একজন প্রধান বিচারপতি ও অন্যান্য 7 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। যে 124(1) নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের মধ্যে একজন থাকবে প্রধান বিচারপতি, আর একজন ছাড়া বাকি যে অন্যান্য বিচারপতি থাকবেন কয়জন? 7 জন অন্যান্য বিচারপতি, তাদেরকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। টোটাল হলো 8 জন, মানে 124(1) নং ধারার অ্যাকর্ডিং টোটাল হলো 8 জন। 8 জন থেকে একজন হলো প্রধান বিচারপতি, এবং বাকি 7 জন হলো অন্যান্য যে বিচারপতি রয়েছে, তাদেরকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা পার্লামেন্ট আইন নির্ধারণ করে দেয়। মানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা কতজন হবে সেটা পার্লামেন্ট আইন করে, মানে নির্ধারণ করে দেয়। সেটা আগে থেকে নির্ধারণ করা থাকে, পার্লামেন্টে নির্ধারণটা করে দেয় যে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবেন। তারপর দেখো বিচারপতিদের যোগ্যতা। বিচারপতি হতে গেলে কি কি যোগ্যতা লাগবে, কি কোয়ালিফিকেশন লাগবে? সংবিধানে 124(3) নং ধারায় বিচারপতিদের যে যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলি হলো, ভারতের সংবিধানে 124(3) নং ধারার মধ্যে যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি কি কোয়ালিফিকেশন বা যোগ্যতার দরকার সেগুলি এখানে মেনশন করা আছে। কি কি? 1 নাম্বার, অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। প্রথম কন্ডিশন, ভারতের নাগরিক হতে লাগবে। দ্বিতীয়, ভারতের যে কোনো হাইকোর্টে অন্তত 5 বছর বিচারক
বিচারক হিসাবে কাজ করবে, যে ভারতে যে কোনো হাইকোর্টের মধ্যে অ্যাটলিস্ট 5 বছর বিচারক হিসাবে কাজ করবেন, অথবা ভারতের কোনো হাইকোর্টে আইনজীবী হিসাবে 10 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, অথবা যদি 5 বছর হাইকোর্টের মধ্যে 5 বছর অন্তত 5 বছর বিচারক হিসাবে কাজ নাও করে, ভারতের কোনো একটা হাইকোর্টের আইনজীবী হিসাবে আইনজীবী হিসাবে 10 বছরের কাজের অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, অথবা রাষ্ট্রপতির মতে একজন অভিজ্ঞ আইনজ্ঞ হতে হবে। ওকে, তো বিচারপতি হতে গেলে প্রথমত ভারতীয় নাগরিক হতে লাগবে, নাগরিক তো হতে লাগবে, এটা তো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে রয়েছে যে কোনো একটা হাইকোর্টের মধ্যে, ভারতের যে কোনো হাইকোর্টের মধ্যে অ্যাটলিস্ট 5 বছরের বিচারক হিসাবে কাজ করবে। এটাও যদি না থাকে আরেকটা অপশন আছে কি, ভারতের যে কোনো হাইকোর্টে আইনজীবী হিসাবে 10 বছর এক্সপিরিয়েন্স, মানে 10 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। এটাও যদি না থাকে তাহলে রাষ্ট্রপতির মতে একজন অভিজ্ঞ আইনজ্ঞ হতে হবে। এই তিনটা থেকে যে কোনো একটা তো অ্যাটলিস্ট থাকতেই লাগবে। আর প্রথম কন্ডিশন ভারতীয় নাগরিক তো হতেই লাগবে। তো বিচারপতি হতে গেলে এই যোগ্যতাগুলো প্রয়োজন, এই কোয়ালিফিকেশনগুলি প্রয়োজন। ওকে, নেক্সট রয়েছে সুপ্রিম কোর্টে 3 ধরনের বিচারপতি রয়েছেন। সুপ্রিম কোর্টে কয় ধরনের বিচারপতি রয়েছেন? 3 ধরনের। আর সেগুলি কি? স্থায়ী বিচারক, অস্থায়ী বিচারক এবং অ্যাডহক বিচারক। স্থায়ী বিচারক, অস্থায়ী বিচারক এবং অ্যাডহক বিচারক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ যে পদ্ধতি, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে কিভাবে নিয়োগ করে থাকে, তার পদ্ধতিটা কি? তার পদ্ধতি হলো, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত নির্দিষ্ট কোনো নির্দেশ সংবিধানে উল্লেখ করা নেই। যে সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি থাকবে, যে তিনি কিভাবে মানে বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হয় সেটা কোনো পার্টিকুলারভাবে বা নির্দিষ্ট করে সংবিধানে উল্লেখ তো নেই। সংবিধানে 124(1) ধারায় বলা হয়েছে দেশের একটি সুপ্রিম কোর্ট থাকবে, যার একজন প্রধান বিচারপতি থাকবে এবং 7 জন অন্যান্য বিচারপতি থাকবেন, যা সময় অন্তর সংসদ আইন দ্বারা বাড়াতে পারবে। ওকে, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হবে সেটা কোনো স্পেসিফিকভাবে ভারতের সংবিধানে উল্লেখ নেই। সংবিধানে 124(1) ধারায় বলা হয়েছে যে দেশে তো একটা সুপ্রিম কোর্ট থাকবে, আর সেই সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থাকবেন এবং একজন ছাড়া বাদ বাকি আরও 7 জন বিচারপতি, অন্য বিচারপতি থাকবেন, যারা সময়ে অন্তর সংসদ আইন দ্বারা সেগুলি বাড়াতেও পারবেন। ওকে, যখন প্রয়োজন হবে এই যে 7 জন থেকে অনেক সময় বাড়াতেও পারবেন, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ওকে, তো এটা গেল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নিয়োগের পদ্ধতি। এরপর আমরা দেখে নেব নিম্নোক্ত 3টি কারণে রাষ্ট্রপতি স্বল্পকালীন সময়ের জন্য সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেন। যে নিম্নে কিছু কারণ রয়েছে, 3টা কারণ রয়েছে। কয়টা? 3টা কারণ। সেই 3টা কারণে রাষ্ট্রপতি কি স্বল্পকালীন সময়ের জন্য, মানে কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে, সুপ্রিম কোর্টের যে কোনো একজন বিচারপতিকে দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করতে পারেন। সেই কারণগুলি কি কি? প্রথম কারণ হলো ভারতের প্রধান বিচারপতির পদ শূন্য অবস্থা। ভারতের প্রধান বিচারপতি সাময়িকভাবে অনুপস্থিত থাকলে, ভারতের প্রধান বিচারপতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে। মানে ভারতে যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে কতজন বিচারপতি থাকবে? সেখানে থাকবে 8 জন বিচারপতি, তার মধ্যে থেকে একজন হলো প্রধান, বাকি 7 জন হলো অন্যান্য যে বিচারপতি রয়েছে তারা। এখন এই যে বাকি 7 জন যে বিচারপতি রয়েছে তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি স্বল্পকালীন সময়ের জন্য, মানে টেম্পোরারি টাইমের জন্য কি করতে পারে, কিছু সময়ের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে, প্রধান বিচারপতি হিসেবে তাকে নিযুক্ত করতে পারেন। আর তার 3টা কারণ রয়েছে। কি কারণ? যদি প্রধান বিচারপতির পদটা শূন্য হয়, প্রধান বিচারপতির পদটা যদি কোনো কারণে শূন্য হয়, বা প্রধান বিচারপতি যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে, আদারওয়াইজ প্রধান বিচারপতি যদি তার কাজটা ঠিকঠাকভাবে না করতে পারে, তার দায়িত্ব পালন না করতে পারে, তাহলে কিছু সময়ের জন্য এই যে অন্যান্য বিচারপতির মধ্য থেকে যে কোনো একজনকে রাষ্ট্রপতি স্বল্পকালীন সময়ের জন্য প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করতে পারেন। তো সেই 3টা কারণকে এখানে মেনশন করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এনিওয়ে, নেক্সট রয়েছে সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি নিয়োগ পদ্ধতি। আগে তো আমরা প্রধান বিচারপতি নিয়োগ দেখেছিলাম, এখন দেখব সুপ্রিম কোর্টে অন্য বিচারপতি কিভাবে নিয়োগ হয়, তাদেরকে কিভাবে নিয়োগ করা হয় তার পদ্ধতি। সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টে অন্যান্য যে বিচারপতি রয়েছেন তাদেরকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে থাকেন। আর এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে একজন প্রধান বিচারপতি থাকে, যে সেই বিচারপতির সাথে, প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতি ডিসকাশন করেন, যে আলোচনা করে যে অন্যান্য কারা রয়েছে তাদেরকে যে অন্যান্য বিচারপতি বানানো যায় তাদের নিয়ে মানে ডিসাইড করে থাকেন। তো রাষ্ট্রপতি আর সুপ্রিম কোর্টের প্রধান মিলে ডিসকাস করে যে কে অন্যান্য বিচারপতি বানানো যাবে কাদেরকে। ওকে,
পূর্বে এই আলোচনা থেকে উঠে আসা নাম রাষ্ট্রপতি গ্রহণ করতে বাধ্য ছিলেন না, কিন্তু তৃতীয় বিচারক মামলা থার্ড জাজ কেস 1998 দ্বারা বর্তমানে এই পদ্ধতি মানা হয় যে অন্যান্য বিচারপতি নিয়োগের সময় প্রধান বিচারপতি 4 জন প্রবীণতম বিচারপতির সঙ্গে মিলিত হয়ে একটি কলেজিয়াম গঠন করে এবং এই কলেজিয়ামের সুপারিশ করার নাম রাষ্ট্রপতি গ্রহণ করে এবং সেই ব্যক্তিদের নিয়োগ করেন। এক্ষেত্রে তিনি এই কাজে বাধ্য থাকেন। মানে আগে কি পূর্বে এই আলোচনা থেকে, মানে পূর্বে যখন রাষ্ট্রপতি আর যে প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলোচনা করত, এই আলোচনা থেকে যে নামগুলি আসতো, যে নামের লিস্ট তারা নিত, সেগুলি থেকেই মানে রাষ্ট্রপতি গ্রহণ করতে লাগবে, তাদেরকে বিচারপতি করতে লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু যখন যে 1998 খ্রিস্টাব্দে তৃতীয় বিচারক মামলা মানে থার্ড জাজ কেসের মধ্যে এইটার দ্বারা তখন থেকে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত এই পদ্ধতি মানা হয় যে অন্যান্য যে বিচারপতি নিয়োগ করা হবে সেই নিয়োগের সময় প্রধান বিচারপতি 4 জনের নাম কি করবেন, 4 জনের প্রবীণতম বিচারপতির সঙ্গে মিলিয়ে একটি কলেজিয়াম গঠন করে, আর সেই কলেজিয়ামের সুপারিশ করার নাম মানে যে নামগুলি সুপারিশ করে থাকেন সেই নামগুলি রাষ্ট্রপতি গ্রহণ করতে বাধ্য এবং সেই ব্যক্তিদের নিয়োগ করা হয়, যেগুলি সুপারিশ করা হয় যে নামগুলি, সেগুলি কি করেন, তাদেরকে নিয়োগ করা হয়, সেই ব্যক্তিদের নিয়োগ করা হয়। আর এই ক্ষেত্রে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি এই কাজে বাধ্য থাকেন। ওকে, তো এইভাবে করে সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারপতিদের নিয়োগ করা হয়। তো এইখানে খুব সহজভাবে বলতে গেলে কি করা হয়, প্রথমত সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থাকেন, তো আর বাকিরা কি অন্যান্য বিচারপতি। তো অন্যান্য বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন, রাষ্ট্রপতি করেন। কিন্তু রাষ্ট্রপতি যে করেন সে কি একা করেন, সে একা কিন্তু করেন না। তিনি যে সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি রয়েছে সেই প্রধান বিচারপতির সাথে আলোচনা করেন, আলোচনার মাধ্যমে অন্যান্য বিচারপতিদের নিয়োগ করে থাকেন। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, কথাটা কি, পূর্বে আগে কি হতো, আগে মানে এই আলোচনার মাধ্যমে যে নামগুলি আসবে তাদেরকে যে নিয়োগ করতে লাগবে এরকম কোনো বাধ্যবাধকতার সিস্টেম ছিল না। কিন্তু বর্তমানে মানে যখন 1998 থেকে এখন পর্যন্ত বর্তমানে এই পদ্ধতি, যে নামগুলি রাষ্ট্রপতি আর প্রধান বিচারপতি মিলে যে নামগুলি সুপারিশ হয় বা যে প্রধান বিচারপতি রয়েছে যে নামগুলি সুপারিশ করে থাকেন সেই নামের সুপারিশগুলি থেকে রাষ্ট্রপতি গ্রহণ করে আর সেগুলি মানতে বাধ্য, আর তাদেরকেই নিযুক্ত করে থাকেন, বর্তমানে তাদেরকেই নিয়োগ করে থাকেন। ওকে, তো এইভাবে করে সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারপতিদের নিয়োগ করা হয়। তো এটাই হলো সুপ্রিম কোর্টের অন্য বিচারপতির নিয়োগ পদ্ধতি। নেক্সট রয়েছে বেতন ও ভাতা। ওকে, সংবিধানে 125 নং ধারায় বিচারপতিদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয় উল্লেখ আছে। তো সংবিধানে কত নং ধারায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন, ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখ আছে? 125 নং ধারায়। বা এইভাবেও আসতে পারে, সংবিধানে 125 নং ধারায় কি উল্লেখ আছে? সেখানে উল্লেখ আছে সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে তাদের বেতন, ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধার বিষয়গুলি নিয়ে উল্লেখ আছে। সংবিধানের 3য় তফসিলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে বলা হয়েছে। যে সংবিধানের যে কত তফসিলে, 2য়, সেকেন্ড যে তফসিল রয়েছে মানে সেকেন্ড শিডিউলের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে বলা হয়েছে। তো ধারা হলে 125, আর যদি তফসিল হয়, শিডিউল হয়, তাহলে 2য় তফসিল। এরপর দেখে নেব কার্যকাল। এখন কি দেখব আমরা? কার্যকাল দেখব। 65 বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিগণ স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। যে 65 বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি তার নিজের পদে থাকতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপতি দ্বারা নির্ধারিত কোনো ব্যক্তির কাছে শপথ বাক্য পাঠ করেন এবং কার্যকাল শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমাও দিতে পারেন। মানে 65 বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিগণ স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। আর সুপ্রিম কোর্টের যে বিচারপতি তিনি রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত কোনো ব্যক্তির কাছে শপথ বাক্য পাঠ করে থাকেন এবং কার্যকাল শেষ হওয়ার আগেই যদি তিনি চায় যে পদত্যাগপত্র পেশ করবেন, সেটা সে করতে পারেন। সেটা কার কাছে করবেন? সেটা করবেন রাষ্ট্রপতির কাছে। তো সুপ্রিম কোর্টের বিচারপতি যদি পদত্যাগপত্র পেশ করতে চায়, কার কাছে করবেন? রাষ্ট্রপতির কাছে। আর সুপ্রিম কোর্টের কার্যকালে যে বয়সটা কত? 65 বছর। কত? 65 বছর। নেক্সট রয়েছে অপসারণ পদ্ধতি, রিমুভাল মেথড। অপসারণ পদ্ধতিটা কিরকম দেখো। সংবিধানে 124(4) নং ধারা অনুসারে একমাত্র অসদাচরণ ও অসামর্থ্যের অভিযোগে রাষ্ট্রপতি বিচারপতিদের পদচ্যুত করতে পারেন। যে সংবিধানের 124(4) নং ধারার অনুযায়ী একমাত্র যদি কেউ অসদাচরণ করে বা অসামর্থ্য অভিযোগে রাষ্ট্রপতি সেই বিচারপতিদের তাদের স্থান থেকে পদচ্যুত করতে পারেন, তাদের অপসারণ করতে পারেন। তবে প্রথমে অপসারণ প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষে উপস্থিত
করতে হবে। তারপর উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ 2 এবং উপস্থিতি ও ভোট প্রদানকারী সদস্যের অংশের সমর্থন 3 জন প্রয়োজন। মানে প্রথম কি করতে লাগবে? অপসারণ করতে পারবেন যদি কোনো বিচারপতি সংবিধান 124 4 নং ধারার অনুসারে একমাত্র যদি কোনো বিচারপতি তার অসদাচরণ বা অসামর্থ্য অভিযোগের জন্য রাষ্ট্রপতি সেই বিচারপতিকে তার পদ থেকে সরাতে পারেন, তাকে পদচ্যুত করতে পারেন। তবে এই অপসারণটা করার আগে, তাকে পদচ্যুত করার আগে, তাকে যে পদচ্যুত করা হবে তার জন্য একটা প্রস্তাব নিতে লাগবে। সেই প্রস্তাবটি পার্লামেন্টে যে উভয় কক্ষ রয়েছে, ওর যে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ রয়েছে, এই কক্ষের মধ্যে উপস্থিত করতে লাগবে। আর সেই উভয় কক্ষের মধ্যে যে ব্যক্তিরা রয়েছে, যে সদস্যরা রয়েছে, সেই সদস্যের অধিকাংশ লোকই সেটার মধ্যে উপস্থিত যে লোকরা আছে তাদের ভোট দেবে। তাদের ভোটের অ্যাকর্ডিং, তাদের যে ভোট প্রদান করবে সেই ভোট প্রদানের অ্যাকর্ডিং সদস্য ম্যাক্সিমাম সদস্য যদি সমর্থন থাকে তবেই তাকে অপসারণটা করা হয়, তাকে তার পদ থেকে সরানো হয়। পুরো পদ্ধতিটি জাজ এনকোয়ারি অ্যাক্ট 1968 দ্বারা পরিচালিত হয়। আর এই যে পুরো যে প্রসেসটা চলে, যে পদ্ধতিটা চলে, সেটা হয় কিসের অ্যাকর্ডিং? জাজ এনকোয়ারি অ্যাক্ট 1968 দ্বারা পরিচালিত হয় সংসদের মধ্যবর্তী। তবে উল্লেখযোগ্য যে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো বিচারপতিকে পদচ্যুত করা হয়নি। মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক। তবে এটাও মনে রাখবে কিভাবে পদচ্যুত করা হয়, এখানে সিস্টেমটা দেওয়া রয়েছে। কিন্তু আজ পর্যন্ত এখনো আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো সুপ্রিম কোর্টে কোনো বিচারপতিকে পদচ্যুত করা হয়নি। ওকে, নেক্সট রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি, মানে রিটায়ার্ড জাজেস। ভারতে প্রধান বিচারপতি যে কোনো সময় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সাময়িক সময়ের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারেন। মানে ভারতের যে প্রধান বিচারপতি সে যে কোনো সময় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে অবসর বিচারপ্রাপ্ত ব্যক্তিদের যে বিচারপতি রয়েছে, মানে যারা কেউ রিটায়ার্ড হয়ে গেছে, তাদেরকে যে সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারেন। যে ভারতের যে প্রধান বিচারপতি তিনি যে কোনো সময় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যদি কেউ রিটায়ার কোনো জাজ থাকে তাকে সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারেন। তবে এই ক্ষেত্রে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট বিচারপতির সঙ্গে পরামর্শের ভিত্তিতেই এরূপ সিদ্ধান্ত নিতে পারেন। তবে এটার ক্ষেত্রে সেই প্রধান বিচারপতি একা কোনো ডিসিশন নিতে পারেন না। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিরও মতামত প্রয়োজন হয়, রাষ্ট্রপতিরও পরামর্শের প্রয়োজন হয়। তার পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্তটা, এই ডিসিশনটা নিতে পারেন। নিযুক্ত বিচারপতি রাষ্ট্রপতি নির্ধারিত নির্দিষ্ট বেতন এবং অন্যান্য বিচারপতিদের ন্যায় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আর যে ব্যক্তিকে নিযুক্ত করা হয়, যে রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত হয় তার বেতনটা কত হবে, বা অন্যান্য বিচারপতিদের ন্যায় বা অন্যান্য বিচারপতিদের মতন তার সুযোগ সুবিধা কী কী পাবেন সেটা রাষ্ট্রপতি নির্ধারিত করবেন। তো এখানে কি বলা হয়েছে? রিটায়ার্ড জাজেস মানে ভারতের যে প্রধান বিচারপতি তিনি যদি চায় বা যে কোনো সময় ধরো সুপ্রিম কোর্টে কোনো বিচারপতি বা হাইকোর্টে কোনো বিচারপতি তিনি রিটায়ার হয়ে গেছে তারপরেও যদি ভারতের প্রধান বিচারপতি চায় যে তাকে সাময়িক সময়ের জন্য যে কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করবেন সেটা সে করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে তিনি একাই ডিসিশনটা নিতে পারবেন না। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিরও পরামর্শের প্রয়োজন হবে। রাষ্ট্রপতির পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্তটা, এই ডিসিশনটা নেওয়া হয়। আর যে ব্যক্তিকে নিযুক্ত করা হবে বিচারপতি হিসাবে তাকে রাষ্ট্রপতি নির্দিষ্ট একটা বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা দিবেন, আর সেটা নির্ধারিত করবেন রাষ্ট্রপতি। ওকে, তো এটা গেল অবসরপ্রাপ্ত বিচারপতি অর্থাৎ রিটায়ার্ড জাজেস। নেক্সট আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের কার্যালয়। কি দেখবে এখন? সুপ্রিম কোর্টের কি কি কাজ রয়েছে। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের কার্যালয়টি দিল্লিতে স্থাপিত হলেও রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা ভিত্তিতে প্রধান বিচারপতি অন্য কোনো স্থানীয় কার্যালয় স্থাপন করতে পারেন। যে সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের কার্যালয়টি কোথায় স্থাপিত আছে? দিল্লিতে। কিন্তু কার্যালয়টি দিল্লিতে স্থাপিত হলেও, দিল্লি যেহেতু যে ভারতের ক্যাপিটাল, তো দিল্লিতে স্থাপিত রয়েছে, কিন্তু সেখানে স্থাপিত হলেও রাষ্ট্রপতির সঙ্গে অনেক সময় আলাপ আলোচনার ভিত্তিতে প্রধান বিচারপতি অন্য কোনো স্থানেও তার যে কার্যালয়টা, তার যে অফিসটা সেটা স্থাপন করতে পারে। তবে এটি বাধ্যতামূলক নয়। এই কার্যালয়ের স্থান পরিবর্তনের ক্ষেত্রে অন্য কোনো আদালত রাষ্ট্রপতি অথবা প্রধান বিচারপতিকে পরামর্শ দিতে পারবে না। ওকে, তো এই কার্যালয়ের স্থান পরিবর্তনের ক্ষেত্রে অন্য কোনো আদালত বা রাষ্ট্রপতি অথবা প্রধান বিচারপতিকে কোনো পরামর্শ দিতে পারবে না। এখন আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের স্বাধীনতা।
সুপ্রিম কোর্টে কি স্বাধীনতা রয়েছে? সংবিধানের রক্ষাকর্তা ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। যে সংবিধানের রক্ষাকর্তা ভারতের সর্বোচ্চ আদালত কোনটা? সুপ্রিম কোর্ট। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ভারতীয় যুক্তরাষ্ট্র যে রাজনৈতিক ব্যবস্থাটা রয়েছে সেখানে খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল প্লে করে ভারতীয় সুপ্রিম কোর্ট। তাই সমস্ত কার্যাবলী সুষ্ঠুভাবে পালন করার জন্য এর স্বাধীনতা থাকাটা বিশেষ জরুরি। আর এই জন্য যাতে সবগুলি কাজ একদম খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পালন করা হয় সেই জন্য সুপ্রিম কোর্টের স্বাধীনতা থাকা খুবই দরকার। সুপ্রিম কোর্ট যাতে স্বাধীন সত্তা প্রদান ও স্বাধীনভাবে কার্যপালন করতে পারে সেই কারণে সংবিধানে নিম্নলিখিত কিছু নিয়ম নীতির কথা বলা হয়েছে। আর সুপ্রিম কোর্ট যাতে স্বাধীনভাবে সে তার কাজটা করতে পারে সেই জন্য সংবিধানে কিছু নিয়ম নীতি উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের স্বাধীনতা নিয়ে। আর সেই নিয়ম নীতিগুলি কী কী সেগুলি নিচে মেনশন রয়েছে। তো সেগুলির মধ্যে প্রথমটা হলো নিয়োগ পদ্ধতি, মোড অফ অ্যাপয়েন্টমেন্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের পরামর্শ গ্রহণ করতে হয়। মানে সুপ্রিম কোর্টের বিচারপতি যদি কোনো কিছু নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের পরামর্শ নিতে লাগে। এর দ্বারা একদিকে যেমন প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ ব্যাহত হয়, তেমনি এটি রাজনৈতিকভাবেও প্রভাবমুক্ত থাকে। তো এটা হলো নিয়োগ পদ্ধতি। নেক্সট হলো 2 নাম্বার, কার্যকালের নিশ্চয়তা। কি হবে? কার্যকালের নিশ্চয়তা, সিকিউরিটি অফ টেনিওর। সংবিধানে উল্লেখিত নির্দিষ্ট পদ্ধতি ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায় না। যে সংবিধানে যে নিয়ম নীতিগুলি আছে, যে পদ্ধতিগুলি আছে, এই পদ্ধতিগুলি ছাড়া সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে তাদেরকে কোনো অপসারিত করা যায় না। অর্থাৎ তারা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হলেও তাদের কার্যকালের মেয়াদ রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে না। অর্থাৎ তাদেরকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করলেও তাদের কার্যকাল যতক্ষণ মেয়াদটা শেষ না হয়, রাষ্ট্রপতি ইচ্ছা হলেই তার ইচ্ছার উপর নির্ভর করে তাকে কিন্তু তার জায়গা থেকে সরানো যাবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায় না। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায় না। 3 নাম্বার, নির্দিষ্ট শর্তাবলী, ফিক্সড কন্ডিশন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন, ভাতা, ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা, পেনশন ইত্যাদি বিষয়গুলি পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত হয়। যে সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে তাদের বেতন কত হবে, ভাতা বা ছুটি বা অন্যান্য কী সুযোগ সুবিধা পাবে, কীরকম পেনশন পাবে ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে এগুলি পার্লামেন্টই নির্ধারিত করে থাকেন। নিয়োগের পরবর্তীকালে এগুলি পরিবর্তন করা যায় না। যে নিয়োগ করার পরে এগুলি আর চেঞ্জ করা যায় না। শুধুমাত্র আর্থিক জরুরিকালীন পরিস্থিতি ছাড়া, শুধুমাত্র যে আর্থিক যদি জরুরিকালীন কোনো পরিস্থিতি থাকে, ইমার্জেন্সি থাকে, তাছাড়া এই সময়টা ছাড়া বিচারপতিদের সমগ্র কার্যকাল জুড়ে তাদের এই সমস্ত শর্তাবলী প্রযোজ্য থাকে। আর বিচারপতি তারা যত বছর কাজ করে তার এই কার্যকাল জুড়ে তাদের এই সমস্ত শর্তগুলি তাদের প্রযোজ্য থাকে, শর্তাবলীগুলি প্রযোজ্য থাকে। নেক্সট রয়েছে 4 নম্বরে, সংবিধিবদ্ধ তহবিল থেকে ব্যয়, এক্সপেন্সেস চার্জ অন কনসলিডেটেড ফান্ড। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য প্রশাসনিক কাজকর্ম সম্পর্কিত ব্যয় ভারত সরকার বিধিবদ্ধ তহবিল থেকে দেওয়া হয়। যে সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে তাদের বেতন, তাদের ভাতা, পেনশন এবং অন্যান্য যে প্রশাসনিক কাজকর্ম সম্পর্কিত যত ব্যয় হচ্ছে, যত খরচা হচ্ছে, ভারতের সরকারের যে সংবিধিবদ্ধ তহবিল রয়েছে সেখান থেকে দেওয়া হয়। সুতরাং এই সমস্ত বিষয় পূর্ব নির্দিষ্ট, যা সুপ্রিম কোর্টের আলোচ্য বিষয় নয়। অর্থাৎ এইগুলি হলো আগে থেকে নির্দিষ্ট করা রয়েছে, যেটা সুপ্রিম কোর্টের কোনো আলোচ্য বিষয় নয়। 5 নম্বরে রয়েছে বিচারপতির দায়িত্ব সম্পর্কিত আলোচনা নিষিদ্ধকরণ। পার্লামেন্ট অথবা রাজ্য আইনসভা সুপ্রিম কোর্টে বিচারপতিদের কাজকর্ম ও দায়িত্ব পালন সম্পর্কিত কোনো রকম আলোচনা করা যাবে না। যে পার্লামেন্ট অথবা রাজ্য আইনসভায় সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে তাদের কাজকর্ম বা দায়িত্ব পালন সম্পর্কে কোনো কিছু আলোচনা করা যাবে না। সংবিধানে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংবিধানে এই বিষয়গুলি নিয়ে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র অপসারণ প্রস্তাব পেশ করা হলে সেই সময় আলোচনা করার অধিকার রয়েছে। শুধুমাত্র যখন অপসারণ প্রস্তাবটা পেশ করা হবে সেই সময় শুধু আলোচনা করার অধিকার রয়েছে, অন্য সময় এগুলি নিয়ে আলোচনা করার কোনো অধিকার নেই। সেগুলিতে নিষেধ জারি করা হয়েছে ভারতীয় সংবিধানে। 6 নম্বরে রয়েছে অবসর পরবর্তী সময় নিষেধাজ্ঞা। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অবসর গ্রহণের পরবর্তী সময়ে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত কোনো বিচার বিভাগীয় সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে না। যে সুপ্রিম কোর্টে যে বিচারপতিরা রয়েছে তারা অবসর গ্রহণের জন্য পরবর্তী সময়ে ভারতীয় ভূখণ্ডের কোনো অবস্থিত কোনো বিচার বিভাগীয় সংস্থার সাথেই সে আর যুক্ত হতে পারে না।
ওকে, মানে ব্যান অন প্র্যাকটিসেস আফটার রিটায়ারমেন্ট, তারা রিটায়ারমেন্টের পরে তাদের কী হয়, তারা মানে ব্যান হয়ে যায়, তাদেরকে নিষেধাজ্ঞা করে যায়, তারা আর কোনো যে ভূখণ্ডে ভারতীয় ভূখণ্ডে কোনো জায়গাতে আর বিচার বিভাগের সংস্থার সাথে যুক্ত হতে পারে না। সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ রয়েছে তারা যখন রিটায়ার হয়ে যায় তাদের তখন ভারতের ভূখণ্ডে কোনো জায়গাতে কোনো অবস্থিত কোনো বিচার বিভাগীয় সংস্থার সঙ্গেই তারা যুক্ত হতে পারে না। এখন দেখে নেব 7 নম্বরে ওই যে অপমানজনক কর্মের নিষেধাজ্ঞা। সুপ্রিম কোর্টের কোনো কাজকর্ম বা সিদ্ধান্তের বিরুদ্ধে অপমান বা অবজ্ঞামূলক আচরণের জন্য নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা রয়েছে। যে সুপ্রিম কোর্টের যদি কোনো কাজকর্ম বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো যে অবজ্ঞামূলক বা অপমান আচরণের জন্য নির্দিষ্ট শাস্তিরও ব্যবস্থা আছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের কার্যাবলী কেউ সমালোচনা করতে পারবে না, অর্থাৎ সুপ্রিম কোর্টের কার্যাবলী কেউ সমালোচনা করতে পারবে না, যদি করে তাহলে তার শাস্তির ব্যবস্থা আছে। ভারতের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ মর্যাদা বা সম্মান প্রদানের জন্য এরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর ভারতের সুপ্রিম কোর্টকে যাতে সে সর্বোচ্চ মর্যাদা পায়, তার সেই সম্মানটা প্রদান করা হয়, তার জন্যই এরকম ব্যবস্থাটা নেওয়া হয়েছে। 8 নম্বরে রয়েছে কর্মচারী নিয়োগের স্বাধীনতা। ভারতের প্রধান বিচারপতি প্রশাসনে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই সুপ্রিম কোর্টে বিভিন্ন অফিসার ও কর্মচারীদের নিয়োগ করতে পারেন। এছাড়া তাদের কাজের শর্তাবলীও তিনি নির্ধারণ করে থাকেন। ভারতের যে প্রধান বিচারপতি রয়েছেন তিনি প্রশাসনে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই সুপ্রিম কোর্টে বিভিন্ন অফিসার ও যে কর্মচারীরা রয়েছে তাদেরকে নিয়োগ করতে পারেন। এছাড়াও তাদের কাজের শর্তাবলী, তাদের কাজের যে শর্তগুলো রয়েছে, যে কন্ডিশন রয়েছে, সেগুলিও তিনি নির্ধারণ করেন। কে করেন? ভারতের প্রধান বিচারপতি। নেক্সট রয়েছে 9 নম্বর বিচার পদ্ধতি বাতিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা ও তার ক্ষমতা বাতিল করার অধিকার পার্লামেন্টের নেই। যে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাটা বা তার যে ক্ষমতা সেটা বাতিল করার অধিকার পার্লামেন্টের কাছে নেই, কিন্তু উক্ত বিষয়ে ক্ষমতা বৃদ্ধি করার অধিকার পার্লামেন্টের আছে। কিন্তু যে এই বিষয়টা যে মেনশন করা হয়েছে, এই বিষয়ে যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা বৃদ্ধি করার অধিকার সেটা পার্লামেন্টের কাছে রয়েছে। প্রশাসনিক ব্যবস্থা থেকে পৃথকীকরণ। সংবিধানে বিচার ব্যবস্থাকে প্রশাসনিক কর্মকাণ্ডের থেকে পৃথক রাখা হয়েছে। যে সংবিধানে বিচার ব্যবস্থাটাকে প্রশাসনিক যে কাজকর্ম রয়েছে সেগুলি থেকে আলাদা রাখা হয়েছে, মানে পৃথক রাখা হয়েছে। অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে কোনোভাবেই বিচারমূলক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে কোনোভাবেই যে বিচারমূলক কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারবে না। ওকে, এখানে দেখলাম আমরা 10টা যত নিয়ম নীতি রয়েছে। এখন আমরা দেখব সুপ্রিম কোর্টের কার্যাবলী, যে ফাংশনস অফ সুপ্রিম কোর্ট। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কেবলমাত্র যুক্তরাষ্ট্রীয় আদালত নয়, সমগ্র দেশের আপিল আদালত। যে সুপ্রিম কোর্টটা কেবলমাত্র যুক্তরাষ্ট্রীয় আদালত নয়, এটা হলো সমগ্র দেশের আপিল আদালত। সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলীকে মূলত 4টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 4টি ভাগে। আর সেগুলি কি কি? প্রথমত মূল এলাকা, অর্থাৎ অরিজিনাল জুডিকশন, তারপর আপিল এলাকা, তারপর হচ্ছে পরামর্শদান এলাকা, তারপর হচ্ছে নির্দেশ, আদেশ বা লেখ জারি করা। ওকে, আর তাছাড়া সুপ্রিম কোর্টে আরেকটি পরিচয় রয়েছে, অভিলেখ আদালত। কি রয়েছে? অভিলেখ আদালত। তো সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলীকে মেনলি 4 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ওয়ান মূল এলাকা, সেকেন্ড পরামর্শদান এলাকা, তারপর রয়েছে কি আপিল এলাকা, নির্দেশ, আদেশ বা লেখ জারি করা। আর তাছাড়াও আরেকটা রয়েছে, সেটা হলো অভিলেখ আদালত। এখন এই যে এগুলো এখানে মেনশন করলাম, এগুলো আমরা ডিটেলসে দেখে নিই। তো এখানে কি রয়েছে দেখো, প্রথমেই রয়েছে মূল এলাকা। 1 নম্বর মূল এলাকা। সংবিধানে 131 নং ধারায় সুপ্রিম কোর্টের মূল এলাকা নিয়ে আলোচিত হয়েছে। মানে সংবিধানে কত নং ধারায় যে সুপ্রিম কোর্টে মূল এলাকা নিয়ে আলোচনা করা হয়েছে? 131 নং ধারায়। মূল এলাকায় প্রথম বিষয় হলো আইনগত অধিকার সংক্রান্ত বিষয়। যে মূল এলাকায় প্রথম বিষয়টা কি? আইনগত অধিকার সংক্রান্ত বিষয়। যেরকম কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ। যে কেন্দ্রীয় সরকারের সাথে যে এক বা একাধিক যে রাজ্য রয়েছে সেই সরকারের বিরোধ রয়েছে, অথবা কেন্দ্রীয় সরকার ও এক বা একাধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ। নেক্সট, দুইটি রাজ্য সরকারের মধ্যে বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ ঘটলে, বা দুইটি রাজ্য বা তার থেকে বেশি রাজ্য সরকার রয়েছে তাদের মধ্যে যদি বিরোধ ঘটে, অথবা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ দেখা দিলে, বা যদি দেখা যায় যে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি যখন নির্বাচন করা হয় সেই ক্ষেত্রে তার নির্বাচনকে কেন্দ্র করে কোনো যদি বিরোধ দেখা দেয়, তাহলে যে 171 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের মূল এলাকায় তার মীমাংসা হয়। যে সুপ্রিম কোর্টের কি 71 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের মূল এলাকায় তার মীমাংসা হয়ে থাকে। তবে আন্তঃরাজ্য বিরোধ, তারপরে হচ্ছে জনবিরোধ সংবিধান বলবৎ হওয়ার আগে কোনো চুক্তি সংক্রান্ত মতবিরোধ এর অন্তর্গত নয়।
তো এটা গেল মূল এলাকা। এগুলি কিন্তু খুব একটা টাফ না, তোমরা একটু রিডিং পড়লে এগুলি ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট রয়েছে আপিল এলাকা। 2 নম্বর আপিল এলাকা। ভারতের চূড়ান্ত আপিল আদালত হলো সুপ্রিম কোর্ট। ভারতের চূড়ান্ত আপিল আদালত কোনটা? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে 4 ধরনের আপিল মামলা রয়েছে। কি কি? সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, দেন বিশেষ অনুমতি সাপেক্ষ আপিল। তো আপিল এলাকা, ভারতের চূড়ান্ত আপিল আদালত কোনটা? সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্ট 4 ধরনের আপিল মামলা রয়েছে, সেগুলি হলো সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, বিশেষ অনুমতি সাপেক্ষ আপিল। এখানে দেখো রয়েছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। এইখানে আমরা 4টা পার্ট যে দেখলাম, এই 4টা পার্টে এখন আবার ডিটেলস দেখে নেব। তো প্রথমেই সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। সুপ্রিম কোর্ট হলো সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। সুপ্রিম কোর্ট হলো মানে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। সংবিধানে 132(1) নং ধারা অনুসারে ফৌজদারি, দেওয়ানি বা যে কোনো মামলায় যদি নিম্ন আদালত রায় দেওয়ার সময় ঘোষণা করে যে মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় জড়িয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। মানে সংবিধানে 132(1) নং ধারা অনুসারে যদি ফৌজদারি, দেওয়ানি বা যে কোনো মামলার যদি নিম্ন আদালত কোনো একটা রায় দেয়, আর রায় দেওয়ার সময় সেটা ঘোষণা করে যে এই মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় জড়িয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। হাইকোর্টের এই ধরনের সার্টিফিকেট না দিলেও সুপ্রিম কোর্ট যদি মনে করে যে মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত আছে, তাহলে সুপ্রিম কোর্ট নিজেই আপিল করার অনুমতি প্রদান করতে পারে। যদি হাইকোর্ট এই ধরনের কোনো মামলার ক্ষেত্রে আপিল করার জন্য সার্টিফিকেট যদি নাও দেয়, তাহলেও সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে এই মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় বা প্রশ্ন জড়িয়ে আছে, তাহলে সুপ্রিম কোর্ট নিজেই কী করেন, সেটা আপিল করার তাকে পারমিশন দিয়ে দেয়, যে অনুমতি প্রদান করতে পারে। এটা হলো সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। নেক্সট রয়েছে দেওয়ানি আপিল। বি নম্বরে দেওয়ানি আপিল। বর্তমানে সুপ্রিম কোর্টে 2টি দেওয়ানি মামলা আপিল করা যায়। একটা হলো হাইকোর্ট যদি মর্মে সার্টিফিকেট প্রদান করে মামলাটির সঙ্গে সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে, আর একটা হলো সংবিধানে 133(1) নং ধারা অনুসারে হাইকোর্ট যদি মনে করেন সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলাটি হওয়া দরকার, তাহলে সুপ্রিম কোর্টে এই মামলাটি আপিল করা যায়। তো এটা হলো দেওয়ানি আপিল। তারপর ফৌজদারি আপিল। ফৌজদারি আপিলে কি রয়েছে? সাধারণত 3টি ক্ষেত্রে ফৌজদারি মামলা আপিল করা যায়। তো সাধারণত কয়টি ক্ষেত্রে ফৌজদারি মামলা আপিল করা যায়? 3টি ক্ষেত্রে। কি কি? 1 নম্বর, হাইকোর্ট যদি কোনো অধস্তন আদালতের রায়ের মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করে। 2 নম্বর, হাইকোর্ট যদি অধস্তন আদালতে বিচার চলছে এমন কোনো মামলাকে নিজের কোর্টে এনে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়। ধরো হাইকোর্টে কোনো একটা কাজ চলছে, সেখানে অধস্তন বিচার চলছে, এমন কোনো মামলা কোর্ট কি করেন, কোর্টটা এনে মানে অভিযুক্ত ব্যক্তিকে নিজেই মৃত্যুদণ্ড দিয়ে দেয় তাহলে। আর 3 নম্বর, হাইকোর্ট যদি কোনো মামলাকে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য সার্টিফিকেট প্রদান করে, সুপ্রিম কোর্টে আপিল গ্রহণের ক্ষমতা সংবিধান 134(2) নং ধারা অনুসারে পার্লামেন্টে আইন করে বৃদ্ধি বা হ্রাস করতে পারে। 2 নম্বর, বিশেষ অনুমতি সংক্রান্ত আপিল। ভারতের যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 136 নং ধারা অনুসারে আপিল করা বিশেষ অনুমতি স্পেশাল লিভ সুপ্রিম কোর্ট দিতে পারে। এই বিষয়ে উল্লেখযোগ্য আপিল মামলা হলো ভারত ব্যাংক বনাম ভারত ব্যাংক কর্মচারী মামলা, তারপর রয়েছে দুর্গাশঙ্কর বনাম রঘুরাজ সিং মামলা। তবে উল্লেখ যে সুপ্রিম কোর্ট সামরিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা বিশেষ অনুমতি দিতে পারে না। ওকে, সো এখন 3 নাম্বারটা আমরা দেখে নেব। 2 নাম্বারের আন্ডারে যে 4টা পার্ট ছিল সেটা আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব 3 নাম্বারে কি রয়েছে। পরামর্শদান এলাকা। ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে 2টি ক্ষেত্রে পরামর্শ চাইতে পারেন। একটি হলো সংবিধান 143(1) নং ধারা অনুসারে জনস্বার্থ জড়িত আইনগত বা তথ্য সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। আর 2 নম্বরে সংবিধানে 143(2) নং ধারা অনুসারে সংবিধান চালু হওয়ার আগে হয়েছে এমন কোনো চুক্তি, সনদ, অঙ্গীকারপত্র যা সংবিধান চালু হওয়ার পরও কার্যকারী আছে, এমন কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। বিষয়সমূহ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন, তবে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য হলেও রাষ্ট্রপতি সেই পরামর্শ গ্রহণ নাও করতে পারেন। তবে প্রথম ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য নয়। 4 নম্বর, লেখ জারি করার এলাকা। সংবিধানের 32 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে
5 ধরনের লেখ জারি করতে পারে। যে মৌলিক অধিকার রক্ষার জন্য কয় ধরনের লেখ জারি করতে পারে? 5 ধরনের লেখ জারি করতে পারে। কত নং ধারা অনুসারে? 32 নং ধারা অনুসারে। আর সেই লেখগুলি কি? সেই লেখগুলি হলো বন্দি পৃথকীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, তারপর হচ্ছে অধিকার পৃচ্ছা, দেন উৎপ্রেষণ। সুপ্রিম কোর্টকে পার্লামেন্টে আইন করে মৌলিক অধিকার রক্ষা ছাড়াও অন্যান্য বিষয়ে লেখ জারি করার ক্ষমতা দিতে পারা। ওকে, আর এই যে লেখগুলি রয়েছে এটা কিন্তু তোমরা কনস্টিটিউশন চ্যাপ্টারটার মধ্যেও পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা ভিডিওটা 2-3 বার দেখো, তাহলে আশা করি কোনো ডাউট থাকবে না। সবগুলি কিন্তু একদম গল্পের মতো, তোমরা জাস্ট এগুলি বুঝবে, বুঝে এগুলি পড়বে, পরে মক টেস্ট দেবে, রিভিশন করবে। যত বেশি রিভিশন করবে তত ভালো স্কোর করতে পারবে। সিম্পল ফান্ডা। এনিওয়ে, অভিলেখ আদালতে কি রয়েছে দেখো। সংবিধানে 129 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে গণ্য করা হয়েছে। যে সংবিধান 129 নং ধারায় সুপ্রিম কোর্টকে অভিলেখ আদালত হিসাবে গণ্য করা হয়েছে। ভারতের যে কোনো আদালতে বা কর্তৃপক্ষের কাছে সুপ্রিম কোর্টের সাক্ষ্য প্রমাণ সংরক্ষিত নথিপত্র চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়। যে ভারতে যে কোনো আদালতে বা কর্তৃপক্ষের কাছে সুপ্রিম কোর্টের সাক্ষ্য প্রমাণ সংরক্ষিত নথিপত্র চূড়ান্ত বলে ধরা হয়। সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে যে কোনো ব্যক্তিকে তার অবমাননার জন্য শাস্তি দিতে পারেন। আর সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে যে কোনো ব্যক্তিকে তার অবমাননার জন্য শাস্তি দিতে পারেন। এটা হলো অভিলেখ আদালত। এখন রয়েছে অন্যান্য ক্ষমতা। অন্যান্য আর কি ক্ষমতা রয়েছে? সুপ্রিম কোর্টে অন্যান্য যে সকল ক্ষমতা ভোগ করে সেগুলি হলো সুপ্রিম কোর্ট ঘোষিত বিধি ভারতের সকল আদালতের জন্য বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট যদি কোনো একটা কিছু ঘোষিত করে তাহলে সেটা ভারতের সকল আদালতকে মানতে বাধ্য, সকল আদালতে মানতে লাগবে, সেটা বাধ্যবাধকতা। 2 নম্বর, বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায়কে সুপ্রিম কোর্ট নিজে পুনর্বিবেচনা করতে পারে। যে বিভিন্ন মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে থাকে সেই রায় নিয়ে সুপ্রিম কোর্ট নিজে আবার সেই জিনিসটা নিয়ে ভাবতে পারে, পুনর্বিবেচনা করতে পারে। সুপ্রিম কোর্ট নিজের কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজন অনুযায়ী কর্মচারী নিয়োগ করতে পারে। আর সুপ্রিম কোর্ট যদি নিজের কিছু কাজ রয়েছে সেই কাজগুলি কমপ্লিট করার জন্য প্রয়োজন হলে সে কি করে? সে প্রয়োজন অনুযায়ী কর্মচারী নিয়োগ করতে পারেন। এগুলি হলো সুপ্রিম কোর্টের অন্যান্য কিছু ক্ষমতা। এরপর আমরা দেখে নেব পুনর্বিবেচনা ক্ষমতা। সংবিধানে 137 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট যে সকল ক্ষেত্রে পুনর্বিবেচনা ক্ষমতা ভোগ করে সেগুলি হলো 1 নম্বর, নতুন এবং গুরুত্বপূর্ণ প্রমাণ আবিষ্কার। যে নতুন এবং গুরুত্বপূর্ণ প্রমাণ আবিষ্কার। 2 নম্বর, রেকর্ডে কোনো রকম ভুল থাকলে ও আদালতে কোনো ভুল সিদ্ধান্ত সম্পর্কে সুপ্রিম কোর্ট এই ধরনের ক্ষমতা ভোগ করে থাকে। যদি নতুন বা গুরুত্বপূর্ণ কোনো প্রমাণ আসে বা রেকর্ডে কোনো রকম যদি ভুল থাকে বা আদালতে কোনো ভুল সিদ্ধান্ত নিলে সেগুলি নিয়ে আবার পুনরায় বিবেচনা করতে পারে, পুনরায় এই জিনিসটা নিয়ে আবার ভাবতে পারে, ভেবে নতুন একটা রায় দিতে পারে। তো এটাই হলো ভারতের সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনা ক্ষমতাও রয়েছে। এখন আমরা প্রশ্নোত্তর আলোচনা করে নেব। কনসেপ্ট ও ডিটেলসে আমরা দেখে নিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতেও পেরেছো। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে নেব। সো প্রশ্নোত্তরের মধ্যে প্রথমেই রয়েছে, ভারতে কি ধরনের বিচার ব্যবস্থা রয়েছে? অখণ্ড বিচার ব্যবস্থা রয়েছে। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কোন কোর্ট রয়েছে? সুপ্রিম কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্টের পরে হাইকোর্ট, তারপর কি রয়েছে? জেলা আদালত, অধস্তন আদালত। এখন 3 নম্বরে রয়েছে সুপ্রিম কোর্ট কত ধরনের বিচারপতি রয়েছে? 3 ধরনের বিচারপতি রয়েছে, স্থায়ী বিচারক, তারপর হচ্ছে অস্থায়ী বিচারক এবং অ্যাডহক বিচারক। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। 5 নম্বর, বিচারপতিদের বেতন ভাতা ও সংবিধানে কত নং ধারায় আলোচনা করা হয়েছে? 125 নং ধারায়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন? 65 বছর পর্যন্ত। ভারতীয় সংবিধানের রক্ষাকর্তাকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতিদের কোথা থেকে বেতন ভাতা দেওয়া হয়? ভারতের সংবিধিবদ্ধ তহবিল থেকে। 9 নম্বর, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টে মূল এলাকা নিয়ে আলোচনা করা হয়েছে? 131 নং ধারায়। 131 নং ধারায় সুপ্রিম কোর্টের মূল এলাকা নিয়ে আলোচনা করা হয়েছে। 11 নম্বরে রয়েছে, কত নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে? 32 নং ধারা অনুসারে। 32 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে
পারে। আর কয়টা লেখক জারি করতে পারে? 5 ধরনের লেখক জারি করতে পারে। আর সেই 5 ধরনের লেখক কি সেটা নিয়েও কিন্তু সেপারেট ক্লাস অলরেডি আপলোডেড আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাস। প্রথমে আমরা সুপ্রিম কোর্ট থেকে কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর আমরা কিছু কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। তোমাদের কারোর যদি সেই নোটসটা প্রয়োজন হয়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে 6009340523 নম্বরে। এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো, একদম নিউ আপডেটেড হার্ড কপি নোটস। এবং যারা নোটস নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। আর যদি চাও তোমাদের সেপারেট মক টেস্টের প্রয়োজন, অফলাইন মক টেস্টের প্রয়োজন, সেটাও রয়েছে। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। টেটের রিলেটেড ক্লাসেসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, আর স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন, যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।